আসসালামু আলাইকুম। স্টেপসিয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সরলরেখার 3.1 থেকে 3.4 আমরা কমপ্লিট করেছি, এখন 3.5 থেকে শুরু করব। আর মূলত 3.5 থেকেই সরলরেখার কর্মযজ্ঞ শুরু হবে, ওগুলা মূলত বেসিক ছিল 3.1 থেকে 3.4 পর্যন্ত। আচ্ছা, এখন এই সরলরেখা চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের একটা টার্ম বুঝে নিতে হবে, সেটা হচ্ছে ঢাল। কারণ সব সময় ঢাল নিয়ে আমরা কাজ করব। সো ঢাল বোঝার আগে আমরা একটা জিনিস খেয়াল করে নেই। এই যে বক্ররেখা, এটা একটা বক্ররেখা, এটা একটা সরলরেখা। এই দুইটা জিনিসের মধ্যে গুণগত একটা পার্থক্য আমরা দেখব। পৃথিবীর সকল বক্ররেখার একটা কোয়ালিটি দেখব আর একটা সরলরেখার একটা কোয়ালিটি দেখব। কোয়ালিটিটা কি? একটা সরলরেখার উপর যে লক্ষ কোটি বিন্দু আছে, যত লক্ষ কোটি বিন্দু আছে, সেই বিন্দু সমূহের সাথে যে লাইনটা গেছে বা যে সরলরেখাটাই গেছে, সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, সেমভাবে যদি আমি বক্ররেখার ক্ষেত্রে চিন্তা করি, এই বিন্দু বরাবর যদি একটা লাইন চিন্তা করি, তাহলে এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে, এই বিন্দু বরাবর যদি, আচ্ছা আমি চিত্রটা আঁকি, এই বিন্দু বরাবর যদি, বড় করে দিলাম, এই বিন্দু বরাবর যদি লাইন চিন্তা করি, তাহলে যেই কোণ তৈরি করবে, এই বিন্দু বরাবর যদি লাইন চিন্তা করি, তাহলে কিন্তু কোণের মান ভ্যারি করবে। তার মানে বক্ররেখার ক্ষেত্রে কোণের মান ভ্যারি করবে আর সরল রেখার ক্ষেত্রে কোণের মান ফিক্স থাকবে। তার মানে গুণগত পার্থক্য হচ্ছে এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণের পার্থক্য। ঠিক আছে, এই জিনিসটা আমরা ধরলাম। এখন আমাদের মূলত টার্গেটটা কি? আমি একদম শুরু থেকেই বলে আসছি, আমাদের মূলত টার্গেট হচ্ছে জ্যামিতিকে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করব এবং অ্যানালাইসিস করব। সো সরল রেখাটাকেও আমরা বিভিন্ন সমীকরণ দিয়ে প্রকাশ করার চেষ্টা করব। তো সরল রেখাকে যদি বিভিন্ন সমীকরণ দিয়ে প্রকাশ করি, তাহলে সেই সমীকরণের যে বেসিক রুল থাকবে, রুলটা কি? সেই সমীকরণটা এমন হতে হবে যাতে সব সময় আমরা বুঝতে পারি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সেম কোণ উৎপন্ন করে। এখন সমীকরণের মধ্যে আমরা মূলত থেটাটা ইউজ করি না, আমরা ইউজ করি কি? থেটা ট্যানের মান। যেমন ধরো থেটা যদি 45 ডিগ্রি হয়, সমীকরণে আমরা ইউজ করব ট্যান 45 মানে হচ্ছে 1। থেটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমরা সমীকরণে ইউজ করব ট্যান 60 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এই যে থেটা, এই থেটা দিয়ে নতুন একটা টার্ম আসতেছে ট্যান, এই ট্যান থেটাটাকেই আমরা ঢাল বলতেছি। ওকে, তাহলে আমি যদি এক লাইনে বলি, সরল রেখা এবং বক্ররেখার মধ্যে একটা গুণগত পার্থক্য দেখতেছি। সরল রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর জন্য এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমি একই কোণ পাই, বক্ররেখার ক্ষেত্রে ডিফারেন্ট পাই। আচ্ছা, এখন এই যে কোণটা তৈরি করে সরলরেখার, যেহেতু এটা একটা কোয়ালিটি, সেম কোণ, হ্যাঁ, তাহলে এই কোণের যে ট্যান, সেটাকে আমরা ঢাল বলি। অথবা এটা তোমরা করতে করতে দেখবা মুখস্থ হয়ে গেছে, কোনো সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের অনুপাতকে এর ঢাল বলে। ঠিক আছে, আচ্ছা, থেটা দিয়ে বের করা যায়, এমনকি বিন্দু দিয়েও বের করা যায়। আচ্ছা, তাহলে আমরা একটু ঢালটা যদি একটু বুঝি, বিন্দু দিয়ে কিভাবে আমরা বের করব। দেখো, আমি এখানে একটা বিন্দু ধরলাম এটা হচ্ছে x1, y1। ওকে, আর এইখানে একটা বিন্দু ধরলাম bx2, y2। তাহলে এখান থেকে যদি আমি লম্বটা নিই, তাহলে এটা হবে y2, এটা হবে y1। নিচের এই জায়গা পুরাটুকু হবে x1, এই পুরাটুকু হবে x2। এখন দেখো, এইটা যদি থেটা হয়, তাহলে এই জায়গা থেকে লম্ব টানলে এটাও তো আমাদের থেটা হবে, অনুরূপ কোণ। আর এটা x1, এটা x2 হলে এই যে জায়গাটুকু, এটা হবে x2 মাইনাস x1, মানে এই জায়গাটুকু হবে x2 মাইনাস x1। আর এই জায়গাটুকু কি হবে? এটা তোমরা আগেও দেখে আসছো 3.1 এ y2 মাইনাস y1, তাই এখানে টাইম দিচ্ছি না। তাহলে দেখো, এখান থেকে ট্যান থেটা পাবো না, এখান থেকে ট্যান থেটা পাবো। ট্যান থেটা সমান কত? ট্যান থেটা সমান হচ্ছে লম্ব ডিভাইড বাই ভূমি। তার মানে যদি একটা সরল রেখার উপরস্থ দুইটা বিন্দু দেয়া থাকে, সেক্ষেত্রেও আমরা ঢাল বের করতে পারি। এই ঢালকে ট্যান থেটা বলে, এই ঢালকে এম দিয়ে প্রকাশ করে, ইংরেজিতে যার নাম হচ্ছে স্লোপ। ঠিক আছে, তাহলে আমরা যদি একটা অঙ্ক করি, যে একটা সরল রেখার উপরস্থ দুইটা বিন্দু ধরলাম 3,5 আর একটা বিন্দু হচ্ছে 7,9। এখন আমার একটা কোয়েশ্চেন হচ্ছে,
এ বি সরল রেখার ঢাল কত? তারপরে কোশ্চেন হচ্ছে এ বি সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? মুছেই নি। কত কোণ উৎপন্ন করে? আচ্ছা, তাহলে এ বি সরল রেখার ঢাল বের করতে বলছে। তোমরা 9-10-এও এটা মনে হয় পড়ে আসছো, তাও আমাদেরকে এই সরলরেখা ডিপে যাওয়ার জন্য এটা দেখানো প্রয়োজন, তাই দেখাচ্ছি। সো এম ইকোয়াস টু tan θ ইকোয়াস টু কোটিদ্বয়ের অন্তর বা y2 মাইনাস y1, 9 মাইনাস 5, আর নিচে হচ্ছে 7 মাইনাস 3। তাহলে 9 মাইনাস 5 হচ্ছে 4, 7 মাইনাস 3 হচ্ছে 4, মানে হচ্ছে 1। এর ঢাল হচ্ছে 1, এটা এর ঢাল হচ্ছে 1। তো এ বি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? সো tan থিটার মান কত? tan থিটার মান হচ্ছে 1, তাহলে থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। এখন দেখো কোনো সরলরেখার ক্ষেত্রে আমি বললাম ঢাল হচ্ছে 1, তো তুমি একটু চোখ বন্ধ করে চিন্তা করো, ঢাল 1 মানে হচ্ছে থিটা 45 ডিগ্রি, মানে থিটা 45 ডিগ্রি মানে হচ্ছে এক্স অক্ষ থাকবে, এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে একটা রেখা এভাবে চলে যাবে। তাহলে দেখো শুধুমাত্র ঢাল দিয়ে, শুধুমাত্র থিটা দিয়ে তুমি একটা সরলরেখাকে ফিল করতে পারো। এই টার্মটা এতটা গুরুত্বপূর্ণ। এই ঢাল দিয়ে আমরা ভবিষ্যতে বা একটু পরেই আমরা পরের যেই পোর্শনটা, ওই পোর্শনটাতে আমরা সরলরেখার সমীকরণ বের করবো একদম ঢাল থেকে। তাহলে চলো শুরু করি, একটু মুছে নেই। এখন দেখো এই ঢাল থেকেই আমরা কি চমৎকারভাবে বিভিন্ন সরলরেখার সমীকরণ নিয়ে আসি, একটু ফিল করার চেষ্টা করো, একদম ঢাল থেকে বের করব। তাহলে আমরা হেডিংটা দেই সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণ আমরা বের করব ঢাল থেকে। ওকে, চিত্র আঁকি। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই যে দেখো সমীকরণ 3.4-এ আমরা পড়ে আসছি, সমীকরণের জন্য একটা আমাদেরকে বিন্দু ধরে নিতে হবে pxy। আচ্ছা, এখন সরলরেখা আবার একটা শর্ত লাগবে। সো একটা সরলরেখা আমি আঁকলাম, ধরো, আচ্ছা এই সরলরেখা একদম সিম্পল একটা সরলরেখা আমি আঁকলাম যেটা মূল বিন্দু দিয়ে যায়। সমীকরণের জন্য কি কি লাগবে? আমাদের নিজেদের ধরতে হবে একটা pxy বিন্দু। আমি ধরে নিলাম এটার উপরে একটা বিন্দু px, y। হ্যাঁ, এখন সরলরেখার জন্য মেইন বেসিক যে শর্ত, যে কোয়ালিটি, সেটা কি? ঢাল, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। ঠিক আছে, তাহলে এই কোণের সাথে এই শর্তটাকে আমি পি এর সাথে জুড়ে দেই। দেখো, যদি এখানে আমি লম্বটা নিই, এটা হচ্ছে y, এটা হচ্ছে x, এটা হচ্ছে থিটা। তাহলে tan থিটা সমান কি? tan থিটা সমান হচ্ছে y/x বা tan থিটা ইনটু x সমান হচ্ছে y। তো আমি তোমাদেরকে ফার্স্টেই বলে রেখেছি যে এখানে tan থিটা বা থিটা আমরা বর্জন করব। tan থিটা পুরো টার্মটাকে আমরা স্লোপের একটা মান হিসাবে প্রকাশ করব, যেটাকে আমরা m দিয়ে প্রকাশ করব। সো mx, তার মানে y ইকুয়ালস টু mx। এই যে আমাদের যেই চিত্রটা, এই যে আমাদের যেই সরল রেখাটা, এই সরল রেখাটা যা প্রকাশ করে এই y ইকুয়ালস টু mx সেম জিনিস রিপ্রেজেন্ট করে। এটাকে আমরা বলবো মূলবিন্দুগামী সরল রেখা। এটার একটা নাম আছে মূলবিন্দুগামী সরলরেখা। যখনই তোমাকে বলবে মূলবিন্দুগামী সরলরেখা, y ইকুয়ালস টু mx, ওকে। এখন আসো একদম সিম্পল যেটা, সেটা আমরা বের করছি y ইকুয়ালস টু mx। কিন্তু
সরলরেখা কি সবসময় মূল বিন্দু দিয়ে যাবে? এটা ডানে বামে পিছনে উপরে নিচে দিয়ে যেতে পারে না। তখন তুমি কি এই সূত্র দিবা? তখন তুমি কোন সমীকরণটা দিবা? সো আমরা পরেরটাতে যাব, মূল বিন্দুগামীর পরেরটাতে যাব। তাহলে মূল বিন্দুগামী সরলরেখা y = mx আমরা দেখে নিলাম। এখন অন্য আরেকটা সরলরেখা আমি চিন্তা করি যেটা মূল বিন্দু দিয়ে যায় না। সো সেই সরলরেখাটা আমি এভাবেই ধরলাম। এখন এটার ক্ষেত্রে সমীকরণটা আমাদের কীরূপ হবে? দেখো, এখানে আমি থিটা কল্পনা করলাম আগের মতোই, এটা থিটা। এখানে একটা বিন্দু কল্পনা করলাম px, y। তাহলে এখান থেকে যদি আমি লম্বটা নিই, এখান থেকে লম্ব টানলে এটা হবে y আর এটা হবে x। এখন এখান থেকে যদি আমি ট্যান থিটা নেই, ট্যান থিটা নিলে আমার সমকোণী ত্রিভুজ তো আর শুধু ভূমি তো x না, সমকোণী ত্রিভুজের লম্ব y ঠিক আছে, কিন্তু ভূমি x এর থেকে একটু বেশি। তাহলে তো আমার এখানে ট্যান থিটার যে শর্তটা আমি প্রয়োগ করতে চাচ্ছি সেটা হবে না। তো এটার জন্য কি করতে হবে? আমি এক কাজ করলাম, যেখান থেকে x শুরু ঠিক সেখান থেকে আমি আরেকটা লম্ব টেনে দিলাম, থিটাটাকে এখানে আমি রিপ্রেজেন্ট করলাম থিটা। কিন্তু তখন আবার সমস্যা, তখন হচ্ছে এই ওয়াইটা আবার কমে যাচ্ছে। এর জন্য আমরা কি করলাম? এর জন্য আমরা এই জায়গাটাকে সি বললাম, তাহলে উপরের জায়গাটা হয়ে যাবে ওয়াই মাইনাস সি। এখন অনেকে বলতে পারো ভাই এইখানে তাহলে সি ধরতেন, এটা এক্স প্লাস সি হতো, ধরা যেত, কোনো সমস্যা নেই। কিন্তু তোমাদের বইয়ে বা যেই আদর্শ সমীকরণ বের করার ক্ষেত্রে ওয়াই অক্ষের যেই খণ্ডিত অংশ সেটাই সি হিসাবে ধরে নিচ্ছে। এখন বইয়ে একভাবে ধরবে, আমি অন্যভাবে ধরলে হবে না, সবাইকে সেম ফরম্যাট ফলো করতে হবে। সো এখান থেকে যদি আমি ট্যান থিটা লিখি, ট্যান থিটা না, এখন থেকে আমি এম দিয়ে লিখবো, এম লিখি, তাহলে আমার লম্ব y মাইনাস সি ডিভাইড বাই হচ্ছে এক্স, আর আর গুণ করে দিলে এম এক্স সমান y মাইনাস সি। সুতরাং y সমান এম এক্স প্লাস সি। এখন দেখো একটা জিনিস, এই যে সরলরেখা, এটা দেখে তুমি বলো কি, মানে কি ফিল করতে পারতেছো তুমি? এটা দেখে আমি যেটা ফিল করতেছি, এরকম প্যাটার্নের কোনো জিনিস দেখলেই আমি বুঝে নিব এটা হচ্ছে সরলরেখা যার y অক্ষের খণ্ডিতাংশের মান সি। ধর এখানে সি এর জায়গায় 5 থাকতে পারে, 10 থাকতে পারে, যা খুশি থাকুক, সমস্যা নেই, সি ধরে নিলাম। এরপর এই যে এক্স এর যে সাথে গুণ আছে যে সহগটা, সেই সহগটা হচ্ছে ঢালের মান। তো তোমাকে যদি আমি এরকম একটা ফরম্যাট দেই, 4x প্লাস 2y মাইনাস 8 সমান 0। এখন দেখো আমি ফরম্যাট দিচ্ছি এটা, আমার সূত্র হচ্ছে এটা, তাহলে কি আমি এখান থেকে ধরতে পারবো? এর জন্য আমরা যেটা করব, এই জিনিসটাকে এটার মতো আমরা সাজিয়ে নিব। 2y সমান মাইনাস 4x প্লাস 8। সুতরাং y সমান মাইনাস 2x প্লাস 4। তাহলে এখান থেকে আমি আলাদা করতে পারছি, এখান থেকে আমি বুঝতেছি এখানে ঢাল হচ্ছে -2 আর y অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে 4। এই জায়গাটা থেকে দেখো আমি চিত্র এঁকে ফেলবো। চিত্র যদি আঁকি তাহলে এটা হচ্ছে আমার x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, -2 হচ্ছে ঢাল। তোর -2 ঢাল হলে এখান থেকে কি আমি tan থিটার মান বের করতে পারি? -2 থিটার মান কত হবে? tan ইনভার্স -2। আর আমরা জানি ঋণাত্মক মান হচ্ছে, tan এর ঋণাত্মক মান হচ্ছে স্থূলকোণ। সো স্থূলকোণ কত হবে? ক্যালকুলেটর আপাতত নাই, সো সেই হিসাবে স্থূলকোণ ধরে নিলাম 90 থেকে বেশি। আর সি এর মান হচ্ছে 4, তাহলে সি এর মানটা আমি এখানে দিলাম 1 2 3 4, এই জায়গাটাতে হচ্ছে সি এর মান। তো এখন এই বরাবর একটা রেখা হবে, এইটা হচ্ছে সেই স্থূলকোণ। তাহলে দেখো একটা রেখার যেই সমীকরণ, সেই সমীকরণ বীজগাণিতিক সমীকরণ থেকে আমি একটা সরলরেখার জ্যামিতিক রূপ পাই। সো এভাবেই কিন্তু আমরা জ্যামিতিকে বীজগণিতের সাথে আমরা রিলেট করতেছি আস্তে আস্তে। সো আরেকটা মজার জিনিস হচ্ছে y = mx + c, এটা হচ্ছে বস সমীকরণ। কেন বস? এটা হচ্ছে হাত ভাঙা সমীকরণ, কারণ এই জায়গাটাতে যদি তুমি c এর মান 0 বসাও, এই জায়গাটাতে যদি c এর মান তুমি 0 বসাও, তাহলে c এর মান 0 মানে কি? মূল বিন্দু দিয়ে যাওয়া। তার মানে এই সমীকরণের মধ্যেই কিন্তু এই সমীকরণ লুকিয়ে আছে, এটার জন্য আলাদা কিছু বলার নেই। সো এটা ফার্স্টে কেন দেখালাম? কারণ এটা একদম সিম্পল জিনিস, সিম্পল দিয়ে শুরু করছি। সো এটা হচ্ছে আমাদের সেই আদর্শ বা প্রমিত সমীকরণ। আদর্শ সমীকরণ হচ্ছে, মুখস্থ করো, y = mx + c, y = mx + c। তাহলে আমরা আরেকটা সূত্র পেয়ে গেছি, যেটা হচ্ছে
আদর্শ সমীকরণ y equals to mx plus c। এখন আমি এমন একটা কথা তোমাদেরকে বলবো যে কথাটা তোমাদের ভুললে চলবে না, নিজেকে তুমি ভুলতে পারো, এ কথা যাবে না ভোলা, ঠিক আছে? কি কথা? সেটা হচ্ছে এই যে y equals to mx, একটু ভালো করে ফিল করো, এই যে y equals to mx plus c, এই যে রেখা, এটা কি বিন্দু সমূহের সেট না? এখানে যতগুলা বিন্দু পাবা সবগুলা বিন্দুকে এই সমীকরণ দিয়ে আমি রিপ্রেজেন্ট করাচ্ছি। তাহলে এই প্রত্যেকটা বিন্দুর জন্য y equals, এই যে এটার জন্য এই y equals to -2x plus 4 রেখাটা সব সময় মেনে চলবে। কিভাবে? দেখো, আমি বললাম x plus y minus 3 সমান 0, এই যে রেখাটা, হ্যাঁ, এটা আমি নর্মাল একটা রেখা দিয়ে দিলাম, রেখা দিয়ে বললাম বলতো 1,2 বিন্দু এই যে সেট, এই যে বিন্দু সমূহের সেটের যে রেখা, এই রেখার একটা সদস্য কিনা, এই রেখার উপর পড়ছে কিনা। তখন তুমি কি করবা? তুমি এখান থেকে চিত্র আঁকতে পারো, অথবা যেটা করতে পারো, এই বিন্দুর x এর মান কত বলো? এই বিন্দুর x এর মান হচ্ছে 1, এই বিন্দুর y এর মান কত? এই বিন্দুর y এর মান হচ্ছে 2। তাহলে বলো তো, এখান থেকে আমি একটা জিনিস লিখি, x plus y সমান হচ্ছে 3। তাহলে এই আমি যে বিন্দুগুলোকে কল্পনা করতেছি, একটু ফিল করো, আমি যে বিন্দুগুলোকে কল্পনা করতেছি সেই বিন্দুর x এবং y এর মান যোগ করলে সেটা 3 হতে হবে, তাহলে সেই সেটের সদস্য। তাহলে এই বিন্দুর ক্ষেত্রে x এর মান কত? 1, y এর মান কত? 2, তাহলে 1 আর 2 যোগ করলে কত? 3। তার মানে এই বিন্দুটা এই সেটের সদস্য। এই যে জিনিসটা আমি বসিয়ে আমি বের করলাম, এই জিনিসটাকে আসলে বলে সিদ্ধ করা। তাহলে সিদ্ধ করা টার্মটা তোমরা একটু মনে রাখো, তাহলে আমি যে কথাটা এখন বলি সেই কথাটা খাতার মধ্যে লিখে রাখো। কথাটা কি? কোনো বিন্দু যদি কোনো সরলরেখার উপর অবস্থিত হয়, বা কোনো বক্ররেখার উপর, বা যে কোনো রেখার উপর অবস্থিত হয়, তাহলে সেই বিন্দু দিয়ে অবশ্যই সিদ্ধ হবে। কোনো বিন্দু, আমি 3 বার বলবো, তোমরা লিখে নিও। কোনো বিন্দু যদি কোনো রেখার উপর, আর এটা মুছে দেই, কোনো বিন্দু যদি কোনো রেখার উপর অবস্থিত হয়, তাহলে সেই বিন্দু দিয়ে সেই রেখা সিদ্ধ হবে। সিদ্ধ কিভাবে করে? সিদ্ধ করে x এর জায়গায় x এর মান বসায়, y এর জায়গায় y এর মান বসায়। এটা কিন্তু খাতার মধ্যে লিখতে হবে, সিদ্ধ করা। কোনো বিন্দু যদি কোনো রেখার উপর অবস্থিত হয়, তাহলে সেই রেখা সেই বিন্দু দিয়ে সিদ্ধ হবে। হ্যাঁ, এখন আমরা যেটা করব, 3 নাম্বার আমরা করব এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করব। এক বিন্দুগামী সরলরেখা। তাহলে এই যে আমি একটা কনসেপ্ট দিলাম, এই কনসেপ্ট দিয়ে পরবর্তী স্টেপ আগাবো। আমি একটা বিন্দু ধরলাম x1, y1। এমনও হতে পারে তোমাকে একটা বিন্দু দিয়ে দিছে, তখন তুমি কি করবা? দেখো, এই x1, y1 বিন্দুটা যদি একটা সরলরেখার উপর অবস্থিত হয়, আমি সরলরেখার প্রমিত সমীকরণ বা আদর্শ সমীকরণ জানি, y equals to mx plus c। সো y equals to mx plus c, আর আমাকে যদি একটা বিন্দু দিয়ে বলে এই রেখার উপর অবস্থিত, তাহলে এই বিন্দু দিয়ে আমি সিদ্ধ করতে পারি। তাহলে এই বিন্দু দিয়ে যদি সিদ্ধ করি, y1 সমান mx1 plus c। এখন যদি আমি এটা বিয়োগ করে দিই, কি হবে? y minus y1 সমান m কমন নিলে x minus x1 আর c কাটা। এই যে একটা সমীকরণ পেলাম x, y সম্বলিত, এই সমীকরণটাকে আমরা বলবো এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটা কি বোঝা গেছে? তার মানে তোমাকে কি করতে পারে? বলতে পারে মূল বিন্দুগামী সমীকরণ বের করো, বলে দিল, যেখানে ঢাল এত, সো এটা ইউজ করবা। মূল একটা সরলরেখা সমীকরণ বের করো, ঢাল এত, y অক্ষর সাথে c অংশ কেটে নেয়, বের করতে পারবা। তোমাকে বললো একটা বিন্দু দেয়া আছে আর ঢাল দেয়া আছে, তখন একটা সরলরেখা সমীকরণ বের করো, তখন এটা ইউজ করতে পারবা। যদি c দেয়া না থাকে, তাহলে অবশ্যই ঢাল এবং একটা বিন্দু দেয়া থাকা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা দিয়ে যদি আমি একটা অঙ্ক করি, বললাম a1, 2 বিন্দুগামী এবং 3 ঢাল বিশিষ্ট সরলরেখার
সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, 1 2 বিন্দুগামী এবং হচ্ছে 3 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে কি হবে? y মাইনাস y1 হচ্ছে 2, x মাইনাস x1 হচ্ছে 1, আর ঢাল হচ্ছে আমাদের 3। এটাই হচ্ছে সমীকরণ, কিন্তু দেখতে একটু খারাপ লাগছে, এর জন্য আমরা কি করব, এটা দিয়ে একটু সিম্পলিফাই করে নিব, -3 বা 3x y ওই পাশে গেলে 3x মাইনাস y -2 ওই পাশে গেলে -1, সো 3x মাইনাস y মাইনাস 1 সমান 0। এই হচ্ছে আমাদের প্যাটার্ন। তাহলে আমরা আরও একটা সমীকরণ পেয়ে গেছি, একটু এটা মুছে ওই সমীকরণটা আমরা লিখে দিই, বা একটা সূত্র আমরা পেয়ে গেছি। দেখো আমরা একদম 0 থেকে শুরু করছি, একদম উপরে দিয়ে যাচ্ছি, একদম ইমিডিয়েট আগেরটা দিয়ে আমরা সবগুলো বের করতেছি। সো এক বিন্দুগামী সরল রেখার সূত্র কি হবে? y মাইনাস y1 m x মাইনাস x1। আরেকটা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন অনেকে বলতে পারো ভাই যদি এক বিন্দু না বলে দুইটা বিন্দু দেওয়া থাকে তখন কি করব? তখন আরো ইজি। কিভাবে ইজি? দেখো আমরা এক বিন্দুর ক্ষেত্রে কি জানি? আমরা এক বিন্দুর ক্ষেত্রে জানি y মাইনাস y1 m x মাইনাস x1। এখন একটা বিন্দু দেয়া মানে সরি দুইটা বিন্দু দেয়া মানে তো একটা বিন্দু তোমার থাকবেই। আচ্ছা, এখন দেখো y মাইনাস y1 দুই বিন্দু দেয়া থাকলে তুমি ঢাল বের করতে পারো না? y1 মাইনাস y2 x1 মাইনাস x2, সো x মাইনাস x1। এখান থেকে যদি একটু সাজিয়ে গুছিয়ে লিখি, x মাইনাস x1, এই যে এই জিনিসটা এটার নিচে নিয়ে আসলাম, y মাইনাস y1 বাই y1 মাইনাস y2 সমান x মাইনাস x1 বাই x1 মাইনাস x2। এটাকে যদি xটাকে বাম পাশে রাখি তাহলে x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 y মাইনাস y1 বাই y1 মাইনাস y2। এই জায়গাটাতে দেখো ঢালের কোনো অস্তিত্ব নাই, তার মানে দুই বিন্দু দেয়া থাকলে তোমাকে আর ভেজাল করতে হবে না। দুই বিন্দুর জন্য দুই বিন্দুর জন্য তুমি ডিরেক্ট x মাইনাস x1 x1 মাইনাস x2 সমান y মাইনাস y1 y1 মাইনাস y2 ইউজ করতে পারো। তাহলে দেখো একদম একটার সাথে আর একটা রিলেট। দেখো ঢাল থেকে শুরু করছি, ঢাল থেকে y ইকুয়ালস টু mx, ঢাল থেকে y ইকুয়ালস টু mx, তারপর y ইকুয়ালস টু mx প্লাস c। এক বিন্দু দিয়ে সিদ্ধ করে এক বিন্দুগামী সমীকরণ বের করছি, তারপর আবার ঢালটাকে দুই বিন্দু দিয়ে বের করে দ্বিবিন্দুগামী বের করছি। আর একটি স্পেশাল, একদম লিখে রাখো, স্পেশাল একটা সমীকরণ এখন বের করব আমরা, 5 নাম্বার। এটা বের করলে আমাদের এই চ্যাপ্টারের সূত্র শেষ, এরপর শুধু আমরা অঙ্ক করব। স্পেশাল সমীকরণ, অক্ষদ্বয়ের কর্তৃতাংশের সমীকরণ বা ছেদাকৃতি সমীকরণ বলে। ছেদাকৃতি সমীকরণ এটা কি? পৃথিবীর সব সরল রেখা, সবগুলা বলবো না, যেগুলা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষর সমান্তরাল না তারা ছাড়া পৃথিবীর সব সরল রেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদ করবে। তুমি দুইটা ইন্ডিভিজুয়াল পয়েন্ট দিয়ে তাদেরকে ডিসক্রাইব করতে পারবে, একটা হচ্ছে a, 0 আর একটা হচ্ছে b, 0, b। এভাবে ছেদ করবে। তো এই যে অক্ষদ্বয়কে সে কাটে, কর্তন করে। সো এই ফরম্যাটে যদি আমরা নিতে চাই, তখন দেখো আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে দুই বিন্দু বের করে ফেলছি। তাহলে যেহেতু এখানে দুই বিন্দু বের করে ফেলছি, আমি দ্বিবিন্দুগামী ইউজ করি x মাইনাস x1 x1 মাইনাস x2 সমান y মাইনাস y1 হবে b হবে y মাইনাস y1 y1 মাইনাস y2, বা x বাই a মাইনাস a বাই a সমান y বাই মাইনাস b, আর পরেরটা তো 0, বা x বাই a
প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, এ কাটা 1 হয়ে যাবে। এই যে আমাদের আরেকটা সমীকরণ চলে আসলো। এখন বলো এই ফরম্যাটের কোনো সমীকরণ যদি দেখো তাহলে এ তুমি কি পাবা? এ মানে তুমি বুঝে নিবে এটা এক্স অক্ষের খণ্ডিতাংশ, যদি বলে বি মানে কি, বি হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। তার মানে আমরা আরও একটা সূত্র পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি, আচ্ছা আমি যদি ওইটাই লিখি, ছেদকাকৃতির সমীকরণ, তাহলে সেটা হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। ঠিক আছে, এখন একটা ম্যাথ দিই আমি। ম্যাথটা হচ্ছে 3,5 ও 7,9, এটা হচ্ছে এ আর বি। সো এ বি এর সমীকরণ বের করো। এ বি এর সমীকরণ বের করো। এ বি রেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করো। ঠিক আছে, এই অঙ্কটা তোমরা বাছাই করবা, করার পর আমার যে নেক্সট ভিডিও, সেই নেক্সট ভিডিওতে এই অঙ্ক করে তারপর আমি শুরু করব। তাহলে এই ভিডিওটার যদি আমি সামারি একটু 30 সেকেন্ডে বলে নিই, সামারিটা দেখে তারপর যাও। সামারিটা হচ্ছে প্রত্যেকটা রেখার একটা আইডেন্টিটি আছে, সেটা হচ্ছে এক্স অক্ষের সাথে কোণে চেঞ্জ হবে, কিন্তু সরলরেখার ক্ষেত্রে এক্স অক্ষের সাথে কোণ কখনো চেঞ্জ হবে না। সেই যে আইডেন্টিটি কোণ, সেই কোণ থেকে আমরা ঢাল বের করছি, সেই ঢাল দিয়ে আমরা মূল বিন্দুগামী সরলরেখা বের করছি, সেখান থেকে আদর্শ সমীকরণ, সেটাকে এক বিন্দু দিয়ে সিদ্ধ করে এক বিন্দুগামী সরলরেখা, সেখান থেকে দ্বিবিন্দুগামী সরলরেখা, দ্বিবিন্দু থেকে আবার ছেদকাকৃতির সমীকরণ, আবার এটাকে মডিফাই করে আরো একটা সমীকরণ পাবো, অঙ্ক করার সময় আমি দেখাবো, সমস্যা নাই। সো এই যে এটা দিয়ে আগে আমি একটু ক্লু দিয়ে দিই, এটা দুই বিন্দু দেয়া আছে, সো এই দুই বিন্দুগামী সরলরেখা সমীকরণে তুমি বসালেই চলে আসবে। এরপর এ বি রেখা থেকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ ছেদ করে, যে রেখাটা আসবে সেই রেখাকে এই ফরম্যাটে নিয়ে গেলেই তুমি এ এবং বি পেয়ে যাবে। ঠিক আছে, তারপরেও তো আমি পরের যে ভিডিও ওইটা তো আমি দেখাবোই, ওইখানে দেখে তাহলে তুমি মিলিয়ে নিও। ঠিক আছে, তো অবশ্যই পরের ভিডিও দেখতে হবে। কেন? কারণ হচ্ছে আমি সূত্র শিখলাম, এখন অঙ্ক কিভাবে আসে, কিভাবে করতে হবে সেটা আমি না জানলাম, তাহলে কিন্তু আমার এই অঙ্কের যে সূত্রগুলো সেটা বোঝাটাই বৃথা। সো পরের ভিডিওটা অবশ্যই দেখবা। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।